বিভাজনই হচ্ছে তৃণমূল বিজেপির কাজ। এটা একদম পরিষ্কার, তাদের বক্তব্যে পরিষ্কার, তাদের কাজকর্মে পরিষ্কার, এই নিয়ে কোনো সন্দেহ নেই, এটা গোপন কিছু না। তৃণমূলই প্রচার করছে যে মমতা ব্যানার্জি সব কেন্দ্রের প্রার্থী, তাহলে মমতা ব্যানার্জির কি 294 বার জন্ম নেই? আপনাদেরকে যে এই কথাগুলো শুনতে হচ্ছে না, আপনাদের দ্বারা তো হবে না, আপনার সরকারে নাই, আপনাদের কাছে কি পাবো, এই প্রশ্নগুলো তো আসছে। যে হয় তৃণমূল নয় বিজেপি, আর বিজেপি মানে হচ্ছে হিন্দু, আর তৃণমূল মানে হচ্ছে মুসলিমরা তৃণমূলকে ভোট দাও। এই বাইনারি আর এই নির্বাচনে চলবে না, কারণ মানুষ বুঝে গেছে যে গরিবের লড়াই জাতের নয়, গরিবের লড়াই পেটের ভাতের। সেই লড়াইয়ে সামিল আমাদের সঙ্গে হবে, যাদের কোনো জাত আমরা দেখব না, যারা এই লড়াইয়ে আমাদের সঙ্গে থাকবে সেই অংশের মানুষ ভুল বুঝে আমাদের থেকে দূরে সরে গেছিলেন, একদম গ্রামকে গ্রাম খবর নিলে বোঝা যাবে যে তারা আবার আমাদের পক্ষে আসছেন। প্রতিপক্ষ হিসেবে আপনি কাকে এগিয়ে রাখবেন? জগন্নাথ চট্টোপাধ্যায়, না উজ্জ্বল চট্টোপাধ্যায়, নাকি সঞ্জয় অধিকারী? যখন দায়িত্বে ছিল বামফ্রন্ট তখনও কোটো বাজাতাম, এখনও কোটো বাজাই, কারণ মানুষের ছোট ছোট কালেকশনই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় সম্পদ। হুমায়ুন কবিরের বাবরি মসজিদ, আচ্ছা এটা হয় কখনো? হয় কি? হুমায়ুন কবিরের বাবরি মসজিদ, এটা কি করে হবে? বাবরের বাবরি মসজিদ হতে পারে, হুমায়ুন কবিরের হুমায়ুন মসজিদ। তার উদ্যোগ অবশ্যই উদ্যোগ নিতে পারেন। যে কোনো মানুষের অধিকার আছে সে তার ধর্মের প্রতিষ্ঠান তৈরি করবেন, শুধু মসজিদ বলে নয়। ঠিক, কিন্তু শূন্য মানে তো এটা নয় যে সিপিএম ভ্যানিস, সিপিএম এর প্রতিনিধিত্ব নাই, বাট সিপিএম তো আছে, গাঁয়ে আছে, গ্রামে আছে, অফিস আছে, জেলাতে আছে, রাজ্যে আছে, গোটা দেশে আছে সিপিএম। নমস্কার, আমি সঞ্জয় রয়েছি আপনাদের সঙ্গে, আপনারা দেখছেন S2S মিডিয়া। বাংলাকার এই বিশেষ এপিসোড আমরা শুরু করেছি বিধানসভা নির্বাচন 2026কে সামনে রেখে, এবং ইতিমধ্যেই আমাদের বিভিন্ন প্রার্থী তারা এসছেন, তাদের মতামত প্রকাশ করেছেন, তাদের বিভিন্ন বিষয় তুলে ধরেছেন, খোলামেলা আলোচনা হচ্ছে। আপনারা সেই আলোচনা শুনছেন, আমাদেরকে অনেক ক্ষেত্রে প্রশংসা করছেন, ভালো হচ্ছে বলে জানাচ্ছেন, অনেককেই কমেন্ট করছেন, শেয়ার করছেন, এর জন্য আমরা কৃতজ্ঞ। সেই ধারাবাহিকতায় আজকে যথারীতি আমাদের সামনে উপস্থিত হয়েছেন বামফ্রন্ট মনোনীত আইএসএফ সমর্থিত প্রার্থী মতিউর রহমান, পেশায় শিক্ষক, যাকে আমরা সবাই মতি বলেছিলি। মতিউর রহমান, আপনাকে প্রথমে ধন্যবাদ S2S মিডিয়া স্টুডিওতে আসার জন্য। ভোট প্রচার পর্ব চলছে, তার মধ্যে আপনার এই লাল এবং নীল চেক জামাটা বেশ একটা খ্যাতি অর্জন করেছে, এই গল্পটা যদি একটু শুনতে পেতাম। গল্প শোনা, কারণ আমি দেখলাম প্রত্যেকটা প্রচারের ক্ষেত্রে এটা কার্যত একটা মতিউর রহমানের ব্র্যান্ডিং শার্ট টাইপের দেখতে পাচ্ছি, এবং ভালো লাগছে আপনাকে। বাচ্চাদের সঙ্গে যখন আপনি খেলছেন, বিভিন্ন গ্রামে যাচ্ছেন এবং এগিয়ে যাচ্ছেন, ছিপছিপে পাতলা শরীর, তার সঙ্গে জামাটা খুব ম্যাচ করছে, এটা যদি একটু গল্পটা বলা যায়। গল্প কিছুই নাই, যেদিন ঘোষণা হয়, আমাদের পার্টির তো নিয়ম জানো যে আমরা আগে থেকে তো আর জানতে পারি না, ঘোষণার সময় জানতে পারি। সেদিন ঘটনাক্রমে তার আগের দিন একটা বিয়ে বাড়ি গেছিলাম, পরের দিন এই জামাটা পরে আমি স্কুলে গেছিলাম। ঠিক, এবার ন্যাচারালি তোমার যে ওই ঘোষণা হওয়ার পরেই সাংবাদিকরা আরে ছবি তুলেছে, আমাদের কর্মীরা সোশ্যাল মিডিয়াতে দিয়েছে, এই ছবিটাই ছড়িয়েছে চারিদিকে। তারপরে আমি যখন প্রচারে বেরোলাম আর কি, পরে সেদিন থেকেই প্রচারে বেরিয়েছি। প্রচারে বেরোনোর পরে ওই রাজনগরের একটা গ্রামে গেলাম, সেখানে একজন ভদ্রমহিলা, মাঝবয়সী আর কি, উনি বললেন যে হ্যাঁ 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 জামাটা দেখে আমি চিনতে পেরেছি, আমি দেখেছি আপনাকে মোবাইলে। তারপরে ওখান থেকে প্রায় তখন 8:30 পৌনে 9টা বাজবে, মানে এটা ঘটনা আর কি, পরে গিয়ে খোঁজ নিলেও জানা যাবে যে ওই চন্দ্রপুরে আমি একটা চায়ের দোকানে দাঁড়ালাম আর কি, তখন 9টা প্রায়, চা খেতে দাঁড়ানো, চা খেতেই দাঁড়ালাম ক্যাজুয়ালি জাস্ট। আমি তখন হেলমেটও খুলিনি, ওখান থেকে একজন, উনিও মাস্টার মশাই, উঠে বললেন যে আপনি কি সিপিআইএম এর প্রার্থী? ঠিক, সেদিন থেকে আর কি মাথাতে ঢুকে গেল যে আমার যেটুকু প্রচার হয়েছে আর কি মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে, তাতে আমার এই জামাটা ব্র্যান্ডিং হয়ে গেছে আর কি। তাহলে এটা পরে থাকলে পরে মানুষের সুবিধা হবে আমাকে চিনতে, কারণ একদম প্রত্যন্ত গ্রামের মানুষ তো আমাকে চেনে না, আমার পার্টি কমরেডরা চেনে ঠিকই, কিন্তু সাধারণ মানুষ আমাকে তো সেইভাবে চেনে না, সেই কারণের জন্য এইটা। তাহলে কি এই জামাটা, অন্য জামাও পরেছি আমি, তাহলে কি এই জামাটা 23 এপ্রিল পর্যন্ত গায়ে থাকবে? অবশ্যই 23 এপ্রিল কেন, তারপরেও থাকবে। এই জামাটা খুব পুরনো নয়, এই কিছুদিন আগে দাদার দেওয়া জামা। আরেকটা জামা এরকম থাকলে ভালো হতো, তাহলে পাল্টে পাল্টে পরা যেত। এইটা বললে পরে বাড়াবাড়ি হয়ে যাবে, কারণ প্রত্যেক দিনই জামাটা ধোয়া হয় বা কাচা হয়, কাচা কম হয়, ধোয়া হয়, পরের দিন আবার একটু আয়রন বুলিয়ে সকালবেলাতে বেরিয়ে যাওয়া হয়। এই হচ্ছে এই কাজটা কি করে নিজেই মোটামুটি। আমি যতটা জানি মতিউর সম্পর্কে, যে মতিউর বরাবরই
প্যান্ট জামাগুলোকে বেশ সুন্দর করে কেচে ইস্ত্রি করে পরে নিজেই অভ্যস্ত, এবং আমি ওই এনসিসি করার সময় থেকে এই অভ্যাস তৈরি হয়ে গেছে, এখনো সেটা কন্টিনিউ এখনো সেটা কন্টিনিউ আছে। এরপর একটা অন্যরকম প্রশ্নে যাব, সেটা হচ্ছে যে আপনার যিনি জামাইবাবু সিউড়ি শহরে, তিনি তৃণমূলের সভাপতি, এবং লড়াইটা কি শালক বনাম জামাইবাবুর দিকে যাচ্ছে নাকি? লড়াই শালক বনাম জামাইবাবুর লড়াই নয়, আচ্ছা, লড়াই হচ্ছে তৃণমূলের সঙ্গে সিপিআইএম এর আইডিওলজির লড়াই। আইডিওলজির লড়াই। লড়াই হচ্ছে মতিউর রহমানের সঙ্গে ওই মোহাম্মদ শফির নয়, ঠিক, লড়াই হচ্ছে তৃণমূলের সঙ্গে সিপিআইএম এর লড়াই। একদম। সেখানে আমি হচ্ছি সিপিআইএম পার্টির প্রার্থী বা বামফ্রন্ট মনোনীত আইএসএফ সমর্থিত প্রার্থী, আর আমার জামাইবাবু হচ্ছেন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। তিনি তার কাজ করছেন তার পার্টির হয়ে, আমি আমার কাজ করছি আমার পার্টির হয়ে, এর বাইরে আর কিছু নেই। তো তাহলে লড়াই ব্যক্তিগত সম্পর্কে বাইরে পলিটিক্যাল লড়াই, পলিটিক্যাল লড়াই, এবং টোটালি ideology লড়াই। মানে আমার জামাইবাবু তো বাদ দেন, যে চারজনই দাঁড়িয়েছে আর কি, তাদের মধ্যে আমি বয়সে সব থেকে ছোট, মানে প্রধান চারজন আর কি। আমি অন্য যারা দাঁড়িয়েছেন তাদের সম্পর্কে খুব বেশি জানি না বলে বলতে পারছি না, কিন্তু যে চারজনই আমরা এখন কন্টেস্ট করছি, মানে রাজনৈতিক দল হিসেবেই আর কি, ওই আমরা সিপিআইএম, তৃণমূল, তারপরে বিজেপি, তারপরে কংগ্রেস, জাতীয় কংগ্রেস, তাদের মধ্যে আমি বয়সে ছোট। প্রত্যেকেই আমাকে ভাইয়ের মতো স্নেহ করেন, প্রত্যেকেই। মানে জগন্নাথ দা যেমন করেন, উতুদাও করেন, সঞ্জয় দাও করেন, সঞ্জয় অধিকারীও করেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং লড়াইটা সম্পর্কের লড়াই নয়, লড়াইটা হচ্ছে একেবারে টোটালি আইডিওলজিক্যাল রাজনৈতিক লড়াই। রাজনৈতিক লড়াই। এবারে আমি একটা খবর শুনেছি যে ঈদের যে নামাজ হলো, সেই নামাজের ইয়েতে আপনি যাননি, কারণ যাতে মানুষ না ভাবে যে আপনি প্রচারে যাচ্ছেন। অনেকে গেছিল, অনেক প্রার্থী, আপনি কি গেছিলেন নামাজে? না, আমি নামাজে যাইনি বলতে, যে নামাজ পড়তে গেছি আমি পাড়ার মসজিদে নামাজ পড়েছি। কিন্তু এখানে যে ঈদগাহ, যেখানে অনেক পলিটিক্যাল লোকেরা গেছিল, দেখলাম হাত মিলাচ্ছে, আপনি সেরকম করেননি? না, আমার সেরকম প্রয়োজন নেই, মানে দরকার নেই এইটা, মানে বলাটা কি বলবো, যে আমি চাই না যে এই ধরনের কোনো অনুষ্ঠান, এরকম একটা ধর্মীয় অনুষ্ঠান, শুধু নামাজই নয়, মানে আমি রামনবমীতেও কোথাও যাইনি। ঠিক, আমার অনেক বন্ধু বান্ধব বলেছে আমাকে যে আয়, আসবি, আমাদের সঙ্গে থাকবি, যারা প্র্যাকটিক্যালি আমার ভোট করছেও, বলছেও সবাইকে যে মতি আমাদের বন্ধু, হ্যাঁ, মতির জন্য আমাদেরকে করতে হবে, তারাই অর্গানাইজ করছে। দেখা যাবে এরকম বেশ কিছু ক্লাব আছে, ছোট ছোট এ আছে, কিন্তু আমি সেখানেও যাইনি। আমি যাইনি বলতে যে ধর্ম পালন মানুষ করবে, নিজের ধর্ম নির্বিঘ্নে করবে, যার প্রয়োজন হবে সে যাবে, আমি যাব না এই ধরনের ব্যাপারে। মুসলিম ভোট তৃণমূলের একটা বড় সম্পদ হিসেবে তৃণমূল মনে করে, এবং এটা দেখা যায় যে ভোটের যে সমীকরণ বা অঙ্ক হয়, তাদের তৃণমূলের একটা, মানে মুসলিম ভোট পার্সেন্টেজ হবে বিশাল পরিমাণে যায়, ঠিক বলা যেতে পারে একদম ক্লিন সুইপ হয়েই পড়ে, দুটো নির্বাচন বা আগের নির্বাচনও দেখেছি। তো এবারে বিজেপিও দাবি করছে যে যারা রাষ্ট্রবাদী মুসলিম আছে তারা তাদেরকে ভোট দেবে, মুসলিম সম্প্রদায়ের মানুষদের মোহভঙ্গ হয়েছে। এবং তৃণমূলের এই মুহূর্তে আরেকটা ভয় হচ্ছে, আপনার মতো মানুষ যারা দাঁড়িয়েছেন, আপনিও মুসলিম সম্প্রদায় থেকে বিলং করেন, এবং সেক্ষেত্রে ভোট কাটাকাটিতে আপনি একটা বড় ভূমিকা নিতে পারেন, মুসলিম সম্প্রদায়ের ভোট আপনার কাছে পড়তে পারে। এটা কি খুব আতঙ্কের তৃণমূলের কাছে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে বিভাজনই হচ্ছে তৃণমূল বিজেপির কাজ, এটা একদম পরিষ্কার, তাদের বক্তব্যে পরিষ্কার, তাদের কাজকর্মে পরিষ্কার, এই নিয়ে কোনো সন্দেহ নেই, এটা গোপন কিছু নয়, ওপেন। তারপরে আজকে একটা নতুন বিভাজন শুনলাম আর কি, যে বিজেপি চাইছে রাষ্ট্রবাদী মুসলিমরা আমাদেরকে ভোট দেবে, মানে রাষ্ট্রবাদী মুসলিম যারা, তারা বিজেপিকে ভোট যা মুসলিম আছে তাকেও আরেক ভাগ, হ্যাঁ, তাই তো দাঁড়াচ্ছে নাকি? কিন্তু আমরা ভাগের ভোট কাটবো না, আমরা গরিব মানুষের ভোট কাটবো না, মানে এই অংশের ভোট আমাদের ছিল, নানান কারণে তারা আমাদের থেকে সরে গেছিল, তারা তাদের অভিজ্ঞতায় আজকের দিনে বুঝছেন, বিশেষ করে একেবারে পিছিয়ে পড়া অংশের মানুষ, সে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন, যে কোনো ধর্মের হতে পারেন। তাহলে গরিব, নিপীড়িত মানুষ, মধ্যবিত্ত, বেকার যারা রয়েছে তাদের ঘরের যন্ত্রণা, আর খুব বড় লোক যারা, তারা তো তাদের লাইনে আছে, সে কথা আমি বলছি না কো, তাদেরও একটা অংশ আছে, তারাও যন্ত্রণার মধ্যে আছেন, তাদের ঘরেরও ছেলে মেয়েরা পড়াশুনো করেছে, তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও আজকে চাকরি নাই। শুধু যে স্টেট গভর্নমেন্টের চাকরি নাই তা তো নয়, সেন্ট্রাল গভর্নমেন্টেও তো আজ 15 বছর প্রায় হতে চললো, বিজেপিও ক্ষমতায় আছে, তাদের কি ভূমিকা? কটা ছেলে আপনার পাড়া থেকে, আমার পাড়া থেকে সেন্ট্রাল গভর্নমেন্টেরই চাকরি পাচ্ছে, এটাও তো দেখতে হবে। পশ্চিমবঙ্গও তো গোটা দেশের অঙ্গ, তাহলে সেখান থেকে তো কোনো ধরনেরই রিক্রুটমেন্ট নাই। লড়াইটা অ্যাকচুয়ালি তারা করতে চাইছে ভাগ করে দিয়ে, ঠিক,
গরিব মানুষের লড়াই বা মধ্যবিত্ত মানুষের লড়াই, যারা দিন আনি দিন খায়ের থেকে হয়তো একটু বেটার পজিশন, কিন্তু আদতে দেখা যাবে দিনের শেষে যদি কোনো বড় ধরনের অর্থনৈতিক প্রয়োজন পড়ে তাদের, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু সেই ধারই করতে হয় বা লোনই করতে হয় বা কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে সাহায্য নিতে হয়। এই ধরনের মানুষ যারা রয়েছে তাদেরকে আদতে আমরা গরিব বলে মনে করছি। আর এই গরিবকে অনুরোধ করছি যে গরিবের লড়াই জাতের নয়, গরিবের লড়াই পেটের ভাতের। সেই লড়াইয়ে সামিল আমাদের সঙ্গে হবে, যাদের কোনো জাত আমরা দেখব না, যারা এই লড়াইয়ে আমাদের সঙ্গে থাকবে সেই অংশের মানুষ ভুল বুঝে আমাদের থেকে দূরে সরে গেছিলেন, একদম গ্রামকে গ্রাম খবর নিলে বোঝা যাবে যে তারা আবার আমাদের পক্ষে আসছেন। প্রতিপক্ষ হিসেবে আপনি কাকে এগিয়ে রাখবেন? জগন্নাথ চট্টোপাধ্যায়, না উজ্জ্বল চট্টোপাধ্যায়, নাকি সঞ্জয় অধিকারী? দেখুন, প্রতিপক্ষ সবাই, তিনজনই প্রতিপক্ষ। ঠিক ঠিক আছে, নিজের নিজের দলের প্রার্থী তারা, দলগতভাবে আমার প্রত্যেকেই মানে কি বলবো প্রতিপক্ষ, দলগতভাবে কিন্তু প্রতিপক্ষ, কিন্তু প্রতিপক্ষর নেচার জানতে হবে। এখানে অনেক পরে কংগ্রেস এলো আর কি, নমিনেশন হলো, এবং যখন আপনারা অলরেডি 20-25 দিন কাজ শুরু করেছেন, প্রায় তারপরে ওরা কাজ লিস্ট আমাদের বের হলো। 20-25 না হলেও 10-12 দিন তো বটেই আর কি কাজ করেছি। তারপরে এবার এখানে একটু যদি পিছন দিকে তাকাই, ঠিক আছে, 2021 সালের বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের কি ফুটেজ আছে যে তৎকালীন চেয়ারম্যান মানে আজকের যিনি প্রার্থী হয়েছেন আর কি, তিনি একদম দারুণভাবে গোটা শহর জুড়ে প্রচার করে বেড়াচ্ছেন, ইয়ে করে বেড়াচ্ছেন? আছে? নরমালি নেই। নর্মালি নেই। দু একদিন হয়তো কোনো একটা বড় প্রোগ্রামে গেছেন, থেকেছেন, সেটা আলাদা জিনিস, কিন্তু কার্যত পুরো নির্বাচনটা চুপচাপ বসে থেকে এই জগন্নাথ চ্যাটার্জিকে 21 সালে সাপোর্ট করলেন। তাহলে যে জগন্নাথ চ্যাটার্জি উজ্জ্বল চ্যাটার্জির সাপোর্ট নিয়ে 21-এ জিততে পারলো না, সে জগন্নাথ চ্যাটার্জি এই বছরে তাহলে উজ্জ্বল চ্যাটার্জির বিরুদ্ধে জেতার আর কোনো সম্ভাবনা নাই? আছে? না, কোনো সম্ভাবনা নাই। যে উজ্জ্বল চ্যাটার্জি চেয়ারম্যান পদ চলে যাওয়ার পরে শুভেন্দু অধিকারীকে নিয়ে ঘুরে বেড়ালো, সিউড়ি শহরের মানুষ সবাই দেখেছে, কিছু মন্দিরে আমরা দেখেছিলাম। মন্দিরে যেতেই পারেন, মন্দিরে যাওয়া নিয়ে কোনো ব্যাপার নাই, যে উৎসাহের সঙ্গে গেলেন আর কি, আরো দু একজন কাউন্সিলরকে নিয়ে গেলেন, মানে কি তার মানে এটা চাপ দিলেন যে দেখো আমার শুভেন্দুর সঙ্গেও যোগাযোগ আছে, পাল্টা চাপ, হ্যাঁ পাল্টা চাপের কৌশল, পাল্টা চাপের কথা। তাহলে বিজেপিতে যাওয়ার জন্য একদম একটাং এগিয়েই ছিলেন। তাহলে এইরকম একজন প্রার্থী তৃণমূলের প্রার্থী হয়েছেন এবারে। হ্যাঁ, আর যদি আমরা ধরে নিই ওই যে ভোট ব্যাংকের কথা যে ভাগ করে নিয়েছে, যে তো সংখ্যালঘুদেরকে যদি আমরা মানে তারা মনে করে আর কি যে এরা তো চরম বোকা, এরা তো কোনো খোঁজ খবর রাখে না, এরা জানেও না যে কি ঘটছে না ঘটছে, আমরা গোপনে কি করছি না করছি, তাহলে ভুল ভাবা হবে। আমি সংখ্যালঘু বলে বলছি না, আবার বলছি যে গরিব খেটে খাওয়া মধ্যবিত্ত অংশের মানুষ, বিশেষ করে যারা এই সময়ে যেভাবে রাজ্য সরকার চলছে, মানে দুর্নীতির কথা তো আর আমাকে বলে দিতে হবে এরকম নয়, সিউড়ি পৌরসভার দুর্নীতি বলুন আর মানে বিজেপিরই আর কি বিভিন্ন জায়গা থেকে, বিজেপির প্রার্থীরই বিভিন্ন জায়গা থেকে কাটমানি নেওয়া, হ্যান ত্যান হয়ে যাবে, এইসবের যে খবর সচরাচর চলছে আর কি, যে প্রচুর সম্পত্তি হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, এই সমস্ত কিছু দেখে আমাকে বলে দিতে হবে না, মানুষ তো দেখছে। সুতরাং এখনও ভাগ করার চেষ্টা চলছে আর কি, যে হয় তৃণমূল নয় বিজেপি, আর বিজেপি মানে হচ্ছে হিন্দু, আর তৃণমূল মানে হচ্ছে মুসলিমরা তৃণমূলকে ভোট দাও। এই বাইনারি আর এই নির্বাচনে চলবে না, কারণ মানুষ বুঝে গেছে সর্বোপরি। আমি অন্তত পক্ষে মানে বাড়িতে বাড়িতে গিয়ে যেটুকু বুঝেছি আর কি, মানুষের সঙ্গে কথা বলে, আমি তো কোনো বড় মিছিল করিনি, কোনো বড় মিটিং করিনি, আমি ঢোল বাজনা নিইনি, এবং ইভেন আমি মাইকও ব্যবহার করিনি যে মাইক ব্যবহার করব, মাইকে চিৎকার হবে, আমি মানুষের কথা শুনতে পাবো না, বলতে পাবো না। সেই কারণের জন্য আমি প্রত্যেকের বাড়ি যাওয়ার চেষ্টা করছি, এবং সম্ভব এত এই কম সময়ের মধ্যে অবশ্যই সম্ভব নয়, অবশ্যই সম্ভব নয়, কিন্তু আমি বলেছি যে যতদূর সম্ভব আমি গরিব মানুষের বাড়িতে যাব, গিয়ে তাদের কথা শুনবো, সেই চেষ্টাটাই আমি করছি যত দূর সম্ভব। শূন্য থেকে মহাশূন্য, সেই শূন্যের ভাড়া কি এবারে কাটবে মনে হচ্ছে বিধানসভায়? দেখুন, শূন্য একটি সংখ্যা, সংখ্যাতত্ত্বের বিচারে যদি বিচার করা হয় তাহলে শূন্য সেটা আলাদা জিনিস, ঠিক, কিন্তু শূন্য মানে তো এটা নয় যে সিপিএম ভ্যানিস, সিপিএম এর প্রতিনিধিত্ব নাই, বাট সিপিএম তো আছে, গাঁয়ে আছে, গ্রামে আছে, পাড়াতে আছে, অফিস আছে, জেলাতে আছে, রাজ্যে আছে, গোটা দেশে আছে সিপিএম।
রাজ্যের এমন অনেক দুটো রাজ্য এখন আপাতত বলা যায় আর কি, যে বিরোধী দলও হচ্ছে সিপিএম, আবার সরকারে ক্ষমতায় আছেও এলডিএফ সরকার। কেরল আর আমি ত্রিপুরার কথা বলছি বিশেষ করে। উল্লেখযোগ্য সংখ্যায় নির্বাচনে ভোট পায় আপনার তামিলনাড়ু আছে, অন্ধ্রপ্রদেশ আছে, তেলেঙ্গানা আছে, মানে পশ্চিমবঙ্গ বাদ দিয়েই বলছি আর কি। বিহারে, হ্যাঁ বিহারেও আছে। সুতরাং মানে শূন্য সংখ্যাটা হচ্ছে প্রতিনিধিত্বের বিচারে শূন্য, কিন্তু সিপিএম আছে। আচ্ছা, এই যে হুমায়ুন কবিরের যে বাবরি মসজিদ করার যে বিষয়টা, এটা আপনি কিভাবে দেখেন? হুমায়ুন কবিরের বাবরি মসজিদ, আচ্ছা এটা হয় কখনো? হয় কি? হুমায়ুন কবিরের বাবরি মসজিদ এটা কি করে হবে? বাবরের বাবরি মসজিদ হতে পারে, হুমায়ুন কবিরের হুমায়ুন মসজিদ ও তার উদ্যোগ অবশ্যই উদ্যোগ নিতে পারেন। যে কোনো মানুষের অধিকার আছে সে তার ধর্মের প্রতিষ্ঠান তৈরি করবেন, শুধু মসজিদ বলে নয়, মন্দিরও তৈরি করতে, নিজেকে প্রতিষ্ঠা করা আমি করলাম, অবশ্যই অবশ্যই সে করতেই পারেন তিনি। কিন্তু শুধু মসজিদ করা তো নয়, মন্দিরও তো হচ্ছে প্রতিনিয়তই, তো কোথাও না কোথাও মন্দির হচ্ছে, কোথাও কোথাও গির্জা হচ্ছে, দেখা যাবে ডে টু ডে এগুলো বাড়ছে, এই নিয়ে কোনো আপত্তিই নাই, এবং আগের থেকে বেশিই বাড়ছে। কিন্তু সমস্যাটা তো তৈরি হচ্ছে ওখানে, যে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ। আচ্ছা, এবার হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিমের যে বৈঠক করতে যাওয়া, এটা আপনারা কিভাবে দেখছেন? এটা কি আপনাদের যে ভাবমূর্তি কিছুটা হলেও নষ্ট হয়েছে, সেটা কি পুনরুদ্ধার করা সম্ভব? একদমই না, একদমই না, ভাবমূর্তি নষ্ট হওয়ার কোনো বিষয়ই নাই এখানে। না, কারণ ওনার একটা ক্ষেত্র বা ভাবনা স্তর আলাদা, আপনাদের আইডিওলজি একদম আলাদা। মিটিং করা এবং একটা কিছু কেউ যদি পরামর্শ নিতে বা আলোচনা করতে আসে, আমরা কি তাদেরকে সঙ্গে নিয়েছি আমরা? নিনি তো না। এই একই ধরনের কথা গত নির্বাচনের আগে খেয়াল করে দেখবেন যে নওশাদ সিদ্দিকীকে নিয়ে হয়েছিল আইএসএফ লিডার, তখনও বলা হয়েছিল যে সাম্প্রদায়িক দলের সঙ্গে মোহাম্মদ সেলিম যোগ করতে যাচ্ছে, হাত মিলিয়েছে। আইএসএফ এর সঙ্গে এর হেল এন্ড হেভেন ডিফারেন্স, এই নিয়ে কোনো সন্দেহ নাই। তাহলে ওই সময়ে সমালোচনা হয়েছিল। নওশাদ সিদ্দিকী আজকের দিনে নিজের যোগ্যতা, কাজ, কথাবার্তা, লড়াই দিয়ে প্রমাণ করে দিয়েছে যে সে হতে পারে একজন মুসলিম ধর্মের ধর্মগুরু পরিবারের সদস্য, কিন্তু আদতেও কিন্তু পশ্চিমবঙ্গের নিপীড়িত মানুষের পক্ষেই লড়াই করছে এবং এখনো করছে। তার প্রমাণ দেখুন খুব স্পষ্ট, যে সংখ্যালঘু অধ্যুষিত অনেকটাই, সেটা হচ্ছে ইলামবাজার ব্লক, বোলপুরেও আছে। তাহলে বোলপুর বিধানসভাতে উনি প্রার্থী করছেন কাকে? একেবারে আদিবাসী পরিবার থেকে উঠে আসা একজন অধ্যাপক বাপি সোরেনকে। তাহলে এইখানেই তো তার পলিটিক্সটা ক্লিয়ার, যে উনি শুধু মুসলিম সমাজের প্রতিনিধিত্ব করার জন্য নন। তাহলে এইটা এস্টাবলিশড হয়েছে, তাকে আমরা সঙ্গে তখন নিয়েছিলাম, তার সঙ্গে কথা বলে, আমি বলিনি, মানে সেলিম দ্বারাই বলেছিলেন বা নেতৃত্ব যারা ছিলেন আর কি, বিমান বোস আর এর সঙ্গেও কথা বলেছে, একে তো আমরা নিইনি। তাহলে কেউ পরামর্শ নিতে এলে, আলোচনা করতে এলে আলোচনা করা যেতে পারে, ওয়াই নট, কেন করব না? কাউকে দূরে সরিয়ে দিয়ে তো আর মানে তাকে সংশোধন করা যাবে না, শুনতে হবে তার কথা, অবশ্যই শুনতে হবে, অবশ্যই সেই কাজটাই করা হয়েছে। অবশ্যই, এতে ভাবমূর্তি নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপারই নাই এখানে। বা এগুলো ওই পলিটিক্সের অঙ্গ হিসেবে এগুলো করা হচ্ছে, যে হিন্দু বিজেপির আর মুসলিম হচ্ছে টিএমসির, এইটাকে উৎসাহিত করার জন্যই তো এই ধরনের ম্যাটারগুলোতে এত কিছু বলারই তো দরকার নাই। মোহাম্মদ সেলিমকে ওই যে শূন্য তত্ত্ব, তাহলে শূন্য পাওয়া নেতা, সে গেছে তো গেছে, কি আছে তাতে? ভূমিপুত্র শব্দটা খুব চলছে এবারে, তৃণমূল থেকে বলা হচ্ছে যে বিভিন্ন দীর্ঘদিনের ভূমিপুত্র না থাকার কারণে বাইরে থেকে এসে নেতারা হয়েছেন, ফলে এখানকার সমস্যাগুলো তারা ঠিকমতো বুঝতে পারেননি। একই প্রশ্ন বিকাশ রায়চৌধুরীকেও পেতে হয়েছে, বিভিন্ন সময় তাকে শুনেছি, যদিও অনেকদিন তিনি থেকে যাওয়ার পরে এখানে কাজ করছিলেন, ভালোই কাজ করছিলেন। তো এবারে তৃণমূলের সব থেকে দাবি ছিল প্রথম থেকে যে ভূমিপুত্রকে তারা দান করাবে। যাই হোক, তো তার সেই আবদার পূরণ হয়েছে। তৃণমূল ভূমিপুত্র হিসাবে উজ্জ্বল চট্টোপাধ্যায়কে নামিয়েছেন, জগন্নাথ চট্টোপাধ্যায় নিজেকে ভূমিপুত্র দাবি করছেন, সঞ্জয় অধিকারী তিনিও বললেন মঞ্চে এসে যে আমিও ভূমিপুত্র, আপনি না বললেও আপনি সিউড়ির মানুষ, আপনিও ভূমিপুত্র। তো এই যে ভূমিপুত্র যে কথাটা, এটাকে আপনি কতটা গুরুত্ব দেন, না একদমই গুরুত্ব দিতে চান না? আপনার ভাবনাকে এই ভূমিপুত্র নিয়ে, এবং কতটা এটা ডিভিডেন্ড দেবে আপনাকে? একদমই না, ভূমিপুত্র যদি সেই অর্থে হয়, তাহলে মোটামুটি এই নির্বাচনের সব থেকে ছোট অংশ হচ্ছে পার্ট, মানে কোন পার্টের তুমি বাসিন্দা, মানে অংশ আর কি। ভোটার লিস্টে অংশ থাকে না, যে 900 জন 1200 জন হ্যান ত্যান হাবি যাবি, তাহলে তুমি যদি সেইখান থেকে ধরো যে
তোমার ভূমিপুত্র, তাহলে সে তো সেই পার্টেরই ভূমিপুত্র, ঠিক সব থেকে ছোট অংশ কিন্তু, আমি পরিবারও বলছি না, যে ওই পার্টের তাহলে ওই 1000-1200 লোকেরই তুমি ভূমিপুত্র, তার বাইরে জনগণ তোমাকে কেন ভোট দেবে? কনস্টিটিউয়েন্সিকে যদি তুমি ভূমিপুত্র ধরো আর কি, যে সিউড়ি শহরে যে জন্মগ্রহণ করেছে সেই ভূমিপুত্র, অ্যাকচুয়াল কনসেপ্ট তো দুজনেরই ছিল। এইবারে এটাকে উতুদা ব্যবহার করলো বা তৃণমূল ব্যবহার করলো, গতবার থেকেই জগন্নাথদা ব্যবহার করছে যে ভূমিপুত্র আমাকে যেতে হবে। মানে ভূমিপুত্র ব্যবহারের সিনিয়রিটি আছে জগন্নাথের। ভূমিপুত্র কি হিসেবে? সিউড়িতে জন্মগ্রহণ করেছি বলে একদম একদম সেটাই বলতে চাইছে। কিন্তু আমার যদি একজন গুণী মানুষ থাকেন আর কি, প্রত্যন্ত গ্রামের, আমি গ্রামের নাম করছি না, এর আগেও বলেছি দু এক জায়গায়, যে ধরুন গাংমুড়ি জয়পুরের আপনার একদম শেষের একজন গুণী আদিবাসী মানুষ আছেন, তিনি নির্বাচনে দাঁড়ালেন, তাহলে তার এগেনস্টেও কি আমি সিউড়ির ছেলে বলে আমি বলবো যে ও ভূমিপুত্র নয়, আমি ভূমিপুত্র, আমাকে ভোট দেন? এটা বলতে পারি না, বলা যায় না। তাহলে এটা বলতে পারি না। তাহলে ওই অর্থে ভূমিপুত্র হচ্ছে একটা সেন্টিমেন্ট তৈরি করা, যেটা গতবারে বিজেপি তৈরি করেছিল, এবারে এই কেন্দ্রের ক্ষেত্রে, কিন্তু অন্য কোথাও ক্ষেত্রে আসছে না, অন্য কোথাও ক্ষেত্রে নয়। কারণ এটা যদি জিজ্ঞাসা করা হয়, এই প্রশ্নটা প্রথম তুলে, এইটা ভূমিপুত্র এই কথা যদি জিজ্ঞাসা করা হয়, আবার তৃণমূলই প্রচার করছে যে মমতা ব্যানার্জি সব কেন্দ্রের প্রার্থী, তাহলে মমতা ব্যানার্জির কি 294 বার জন্ম নাকি? না, তা তো হবে না, সম্ভব নয়। মানে জগন্নাথ চ্যাটার্জি বলছে যে আমি ভূমিপুত্র, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে দাঁড়িয়েছে, আমি জানি না নন্দীগ্রাম বিধানসভার মধ্যে ওনার বাড়ি কিনা, আমার যতদূর জানা কাঁথি ফাতি কোথাও বাড়ি বলে, ঠিক আছে, উনি নন্দীগ্রামে দাঁড়িয়েছেন, আবার ভবানীপুরে দাঁড়িয়েছেন, দুজনের জায়গায় ওখানে কে ভূমিপুত্র? ওই মানুষ তো একবারই জন্মাবে, ওই কনসেপ্টে পশ্চিমবঙ্গে নির্বাচন হচ্ছে, পশ্চিমবঙ্গ বিধানসভা ক্ষেত্রে যে কোনো জায়গায় পশ্চিমবঙ্গের ভোটার যে কেউ দাঁড়াতে পারে, ঠিক। ভূমিপুত্র আলাদা জিনিস, আর তোমার পজিটিভ রাজনীতি আলাদা জিনিস। অ্যাকচুয়ালি এরা নেগেটিভ রাজনীতিকে পজিটিভ করা, মানে নেগেটিভ রাজনীতিকে পজিটিভ করে দেখানোর জন্য ভূমিপুত্রর কনসেপ্ট আর কি নিয়ে আসা, ঠিক আছে না? এখনো পর্যন্ত যতটা আমার কাছে খবর হচ্ছে, আপনার না 4 চাকা আছে, না 4 চাকায় আপনি প্রচারে যাচ্ছেন, বাইকে যাচ্ছেন, খুব প্রয়োজনে হয়তো যেতে হচ্ছে। তা এই যে 4 চাকায় চড়া আপনার অভ্যাস খুব একটা নেই, আমরা শহরে বারবার খোলা চোখে দেখতে পাই। নর্মালি স্কুল যেতে গেলে হয়তো গাড়ি ছোটোখাটো ব্যবহার করতে হয়, নইলে আপনি সাইকেলেই চড়েন। তা এটা কি আপনার আর্থিক ক্ষমতার নেই, নাকি আপনার অভ্যাসের বাইরে? এটা না, একদমই নয়। আমি আবার বলছি, 4 চাকা আমার নিজের আছে, একটা ছোট 4 চাকা আছে আর কি, পুরনো, সেকেন্ড হ্যান্ডই কিনেছি, অনেক পুরনো বটে, বছর 3-4 আগেই কিনেছি, লকডাউনের পরে বটে বোধহয়। আর হচ্ছে যে মোটরসাইকেল আছে। এখন আমি ওই যে বললাম যে আমি ঢাক ঢোল পিটিয়ে বা মাইক বাজিয়ে আমি প্রচার করছি, অনেক আওয়াজ করে আমি করছি না। তাহলে আমি যখন করছি না, আমি বেশি সংখ্যক মানুষের সঙ্গে আমি দেখা করতে চাইছি, কথা বলতে চাইছি একদম, এবং তাদের কাছ থেকে বুঝতে চাইছি। কাজ তো অ্যাকচুয়ালি মানুষেরই করতে হবে আমাকে আলটিমেটলি। তাহলে কি কাজ করব? মানুষের কাছে শুনবো, তবে তো সেই কাজ করব। অতিরিক্ত আওয়াজই যদি শোনাটা বন্ধ করে দেয়, হ্যাঁ, তো আমি কি ভাবছি সেইটাই তো গোটা সিউড়ি বিধানসভার ভাবনা হতে পারে না? হতে পারে কি? একদমই না। তাহলে সিউড়ি বিধানসভার মানুষ কি ভাবছে, তার সঙ্গে ইন্টারেক্ট হবে, নলেজটা আমার কাছে এলে তবেই তো আমি ভাবতে পারবো না যে আগে আমার অমুক জায়গার রাস্তাটা দরকার আছে না কলটা দরকার আছে, আগে আমার পরিবহন ব্যবস্থার দরকার আছে নাকি সেই বাসে বা ট্রেনে চাপতে পারে এরকম পয়সা উপার্জন যেন করতে পারে সেই পরিবার বা গরিব অংশের মানুষ, সেইটা আগে আমার। তাহলে প্রায়োরিটি তো সেইটাই পাবে না। জীবন তো একটা ধারায় চলবেই, উন্নয়ন তো হবেই। মানে আজকে একটা বড় বিল্ডিং করে দিলাম, কালকে একটা বড় বিল্ডিং করে দিলাম, বিরাট উঁচু সড়ক করে দিলাম, এ তো উপরিকাঠামো তৈরি হচ্ছে আর কি। তাহলে সেইটা মানুষের কাজে মানুষ লাগাতে পারছে কিনা, সেইটা তো সব থেকে বড় কথা। আপনি বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছেন, প্রচারে গিয়ে কি বলছেন তাদেরকে? আপনাকে কিভাবে ভোট চাইছেন, মানে ভোটের চাওয়ার আপনার কৌশল কি বলছেন তাদেরকে? ভোটে চাওয়ার কৌশল বলতে আমাদের তো নিজস্ব এজেন্ডা রয়েছে আর কি। মূলত মানুষের মৌলিক দাবি হচ্ছে আমরা তুলে ধরছি আর কি। ধরুন যেমন লাল ঝান্ডার পার্টি, আমাদের দীর্ঘদিনের পার্টি। আপনাদেরকে যে এই কথাগুলো শুনতে হচ্ছে না, আপনাদের দ্বারা তো হবে না, আপনার সরকারে নাই, আপনাদের কাছে কি পাবো, এই প্রশ্নগুলো তো আসছে। হ্যাঁ, 2-1 এই প্রশ্নও করছে, কারণ এখন আমাদের পাওয়া চাওয়া রাজনীতিটা অনেক বেশি। একদম পাওয়া চাওয়ার রাজনীতিটা অনেক বেশি নয়, পাইয়ে দিয়ে আমি ভোটটা নেবো, এই রাজনীতিটা বেশি। আবার বলছি, ঠিক, একজন গরিব মানুষ কিন্তু, মানে একটা গ্রামে যদি 100টা গরিব মানুষ থাকে, 1-2জন হয়তো কোনো সময় কোনো নেতার কাছে এর কাছে পয়সা চাই,
কিন্তু এই তৃণমূল, এই বিজেপির নেতারা তারা ওদের কাছে পয়সা পাঠিয়ে দেয় যে তুমি, আমি বিজেপির পক্ষে, এই টাকাটা রাখো, তুমি বিজেপিকে ভোট দাও। তৃণমূল বলে আমি তৃণমূল, তোমাকে এই দিয়েছি, হ্যান দিয়েছি, ত্যান দিয়েছি, এই টাকাটাও রাখো নগদ, দিয়ে তুমি আমাকে ভোট দাও। এটা তো অভ্যাস তো এরা খারাপ করছে, আর আমরা দায়ী করছি গরিব মানুষকে যাদের চাহিদা আছে আর কি। এরকম তো প্রচুর পরিবার আছে সত্যি সত্যি তাদের কাছে হয়তো ভোটের আগের দিন 500,000 টাকাটা বিরাট ব্যাপার। তখন সে আর ভাবে না যে আগামী 5 বছরের জন্য আমি গুলামি কিনছি আর কি তার। আমি তো আর বলতে পারবো না তাকে জোর করে যে আমার কলটা কেন হলো না, আমি তো বলতে পারবো না তাকে যে আমার চোখ আবার এমনি নেমে যাবে, আমার এমনি চোখ নেমে হাতে অলরেডি আমি তো বিক্রি করে দিয়েছি, আমি তো অধিকার প্রয়োগ করিনি, আমি বিক্রি করে দিয়েছি। তো এইটা তো সব মানুষ বোঝে না, এবং তাদের এই না বোঝার কি বলবো আর কি, না বোঝার কারণে এরা সুযোগটা পাচ্ছে, এবং এরাই এদেরকে এইভাবে মানে প্রকৃতপক্ষে তো ভোটাধিকার এরা হরণ করছে। এই যে ফ্রিতে যে রাবড়ি বাটা, যেটাকে আমরা বলি ফ্রিতে রাবড়ি বাটা, অর্থাৎ 200 ইউনিট ইলেকট্রিক ফ্রি, কেউ বলছে যে লক্ষ্মীর ভাণ্ডার, কেউ বলছে যে তোমার যুবসাথী, এই যে প্রকৃত সমস্যাগুলোতে না গিয়ে চাকরি এগুলোর কথা না ভেবে সরকার তার শিক্ষা ব্যবস্থা অনুযায়ী আরও মেধা উন্নত না করে 1500 টাকা মেয়েদের জন্য 1500 টাকা এই যে দেওয়া হচ্ছে, এই ফ্রিতে রাবড়ি বাটাটাকে আপনি কিভাবে দেখেন? এই যে ফ্রিতে রাবড়ি বাটা মানে বিলি করা আর কি, প্রথম কথা হচ্ছে যে এটা না নরেন্দ্র মোদী নিজের রান্নাশালে রান্না করে পাঠায়, না মমতা ব্যানার্জি নিজের রান্নাশালে রান্না করে পাঠায়, খেয়েও দেখেন। আমরা প্রতিদিন বেঁচে থাকা থেকে এই রাজনীতিকে ভুলানোর জন্যই তো এই যে আমি বিজেপি, তুমি হিন্দু, তুমি মুসলমান, হ্যান ত্যান হাবিজাবি এইসব চলছে। তো আমার তো একজন শিশু জন্মানো থেকে একজন বৃদ্ধ মৃত্যুদোড়ায় থাকা বৃদ্ধ পর্যন্ত আমরা বেঁচে থাকার জন্য ন্যূনতম যা কিনি, যা খাই, যা কিছু করি, প্রত্যেকটি জিনিসের জন্য তো আমরা ট্যাক্স দিই। একদম এমনি আমোদ প্রমোদের জিনিস কেনাকাটা হ্যান ত্যান হবে যাবি, তো সেটা বাদ দিলাম, ন্যূনতম বেঁচে থাকার জন্য যেটুকু আমার প্রয়োজন আমাদের ট্যাক্সের পয়সা। হ্যাঁ, মানে খুব মেঠো ভাষায় যদি বলি তাহলে গ্রামের খেতুবাগদি ক্ষেত মজুর একজন, সে যে বিড়িটা খায় সেই বিড়ির পিছনে লাগা ছোট্ট সুতোটার জন্যও ট্যাক্স লাগে, তার ট্যাক্স দিয়ে কিনতে হয়, ট্যাক্স দিয়েই তাকে কিনতে হয়, জিএসটি ইনক্লুড, সবই ইনক্লুড। তাহলে এই টাকা তো উন্নয়ন রূপে আমাদের কাছে আবার ফিরে আসার কথা, এক জায়গায় যখন জমা হচ্ছে। তাহলে উন্নয়ন আমি করছি না কেন? দুটো কারখানা হলে কর্মসংস্থান হবে, হ্যাঁ, দুটো কারখানাতে সব বেকারের চাকরি হবে না। গ্রামের একটা প্রাইমারি স্কুল হয়েছে, গ্রামে যদি 50টা শিক্ষিত বেকার থাকে 50 জনই ওই প্রাইমারি স্কুলে পড়াবে না, এটা ঠিক, এটা ঠিক। তাহলে তোমার আমার টাকা তুমি আমাকে ফেরত দিচ্ছ, তাহলে আগে কর্মসংস্থান করো। কর্মসংস্থানের জায়গা আমার সব পূরণ হয়ে যাওয়ার পরে যদি না থাকে তাহলে বেকারের সংখ্যা কমলো, তাহলে সেই বেকারকে আমি তো আমার যা টাকা আছে সেই টাকা থেকে তো আমি অনেক বেশি পরিমাণে দিতে পারবো। আর এটা আমি দয়া করছি না বা খয়রাতি করছি না, সে তার অধিকারে কাজ পাচ্ছে না সরকারের কাছ থেকে, তাহলে তার ভরণ পোষণের দায়িত্ব সরকারকে নিতে হবে। এই কারণের 1500 টাকা এর রূপে 1500 টাকাতে হবে, হবে মানে ডেলি 50 টাকা, যে সব থেকে গরিব মানুষ আমি বলছি এখনো আর কি, ঠিক আছে, যে চেয়ে খায় না খেটে খায়, সে যদি 15 দিনও কাজ করতে পারে, যদিও এরা তো ন্যূনতম মজুরির আইন তো যা করে রেখেছে, যাই হোক সেসব তো অন্য গল্প, অনেক সময় লেগে যাবে। তো যদি 15 দিনও কাজ করে তাহলে খুব কম করে হলেও 6 থেকে 7,000 টাকা তারা রোজগার করে, তাহলে 1,500 টাকাতে সংসার চলবে? চলতে পারে, মানে ডেলি 50 টাকায় কি হবে? লক্ষ্মীর ভাণ্ডার ইন জেনারেল কেস, মানে এইটার ভেতরে কত বড় ষড়যন্ত্র আছে। ইন জেনারেল কেস মানে অধ্যাপকের বউ স্বনির্ভর গোষ্ঠী করলেও অ্যাপ্লিকেশন করলে সেও পাবে। আমি প্রাইমারি স্কুলে পড়াই, আমার বউ অ্যাপ্লিকেশন করে থাকলে আমার বউও পাবে। আবার আমার বাড়িতে যিনি আমার বউকে সাহায্য করার জন্য আসেন প্রতিদিন, তিনিও অ্যাপ্লাই করলে তিনিও পাবেন। মানে ক্রাইটেরিয়া সবার ক্ষেত্রে সমান, সবার ক্ষেত্রে সমান, পরিমাণ ওই জন্য কম। ক্রাইটেরিয়া করো। এই যে তোমার, আর এইটা করেছে কি জন্য? এটা তো ভোটের জন্য, যে ভোট আমাকে পেতে হবে আর কি, তোমার টাকা এর টাকা সবার টাকা মিলিয়ে আমাকে ভোটটা পেতে হবে, সেই কারণের জন্য এটা আর কি দাবি। কিন্তু হ্যাঁ, এটা দেওয়া যেতেই পারে, কিন্তু সেইটার ওই যে সিস্টেম বললাম যে কর্মসংস্থান হবে, যদি কিছু বাকি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আবার তাদেরকে ভাতা দিয়ে সাহায্য করতে হবে যতদিন না তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। এটা সিস্টেম হলে তো খারাপ কিছু নয়, আর ওই পরিমাণ টাকা তো আর ভাতা হতে পারে না।
তাহলে আরও বাড়াতে হতো। আরও বাড়াতে হতো, অবশ্যই আরও বাড়াতে হতো। জেনারেলাইজ কেন করেছে তুমি দেখো একটা জিনিস, যে আমি এই গ্রামে গিয়েই দেখলাম আর কি, গ্রামটার নাম আমি স্মরণ করতে পারছি না, ওই গাংমুড়ি জয়পুরের নদী পেরিয়ে যেতে হয়। এটা আমার এক বন্ধু আমাকে বলল যে ওই গ্রামটা গিয়ে যাস, দেখবি যে, আমি নাম করছি না, সে শুনলে হয়তো সে বুঝতে পারবে, নাম করলে আবার ডেকে দিবে, ওই যে অভ্যাস এদের, যে ওই গ্রামটাতে যাস। আমি কিন্তু সেকেন্ড ডেতে আমার মানে যেদিন রাত্রিবেলাও আমাকে বলেছে, পরের দিন আমার অন্য জায়গায় শিডিউল করাই ছিল, তার পরের দিনে আমি সকালবেলাতে, একদম সকালবেলাতে 7 সকালে ওই গ্রামে ঢুকেছি। এবং ওখানে গিয়ে দেখছি যে 2জন বিকলাঙ্গ ছেলে আছে, তারা কোনো ভাতা পায় না, চাল পর্যন্ত তাদের বন্ধ হয়ে গেছে, একদম আদিবাসী মানুষ। আমি কথা বললাম, কথা বলে আমাকে বললো, সব কথার সঙ্গে বললো যে আমার ছেলেটার কোনো কিছু হচ্ছে না গো। আমি বললাম কেন, ও তো ভাতা পাবে। মানে ছেলেটা একদম উঠতেও পারে না, কথাও বলতে পারে না, মুখ দিয়ে লাল পড়ছে, মানে টোটালি ডিসেবল বলা যায় আর কি, কোনো রকমে বেঁচে আছে। তো সেই ছেলেটাকে দেখে আমি বললাম যে কেন ভাতা পাই না? বললো যে না, এ তো নাই, হ্যান ত্যান হাবি যাবি, যে ওর সার্টিফিকেট নাই। আমি বললাম সার্টিফিকেট এখনও কেউ করে দেয়নি? এটা আমাদের লোকদেরকেও বললাম যারা ছিল, যে এইটা তোমরা করোনি কেন, এটা করে দেওয়া উচিত ছিল, ভোটের তো বিষয় নয় এটা, এত কষ্ট যন্ত্রণা। তো যাই হোক, সেই কারণের জন্য ভাতা পায় না। ভাতা তার কত টাকা, সেই আগে বামফ্রন্ট সরকার আজ থেকে 15 বছর 20 বছর আগে যা চালু করেছিল প্রতিবন্ধী ভাতা 1000 টাকা, সেইটাই থেকে গেছে, বাড়েনি। অথচ তাদের কিন্তু কদর ঘটানোর ক্ষমতা নাই, তারা কাজও করতে পারে না। তাহলে তাদের ভরণ পোষণের টাকাটা বাড়লো না কেন? বাড়লো না কারণ ওই সংখ্যাটা কম। আর আদতেও ওই লোক ভোট দিতে যেতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। সে ভোট মানে তৃণমূলকেই দিবে বা বিজেপিকেই দেবে তারও কোনো গ্যারেন্টি নাই। সেই কারণের জন্য তাদের ভাতা কিন্তু বাড়লো না, তারা সংখ্যাতেও কম, কিন্তু প্রয়োজন তাদের সব থেকে বেশি। 1500 টাকা আজকে যে ছেলেই পাক বা যে মা বোনেরাই আমাদের পাচ্ছেন, তারপরেও তিনি হয়তো কোনো না কোনো কাজ করে তার একটু বাড়তি রোজগার করে সে নিজের ভরণ পোষণ কোনো রকমে করে নিচ্ছে, পরিবার চলছে কোনো রকমে। কিন্তু ওই ছেলেটির ভাতা বাড়ছে না, তার কারণ কি? তাহলে মানুষকে এটা বুঝতে হবে যে শুধুমাত্র আমার অধিকার কেড়ে আগামী 5 বছর আবার লুটে পুটে খাওয়ার ব্যবস্থা তৈরি করে রাখতে চাইছে এই তৃণমূল, এই বিজেপি। তৃণমূল বিজেপির ফারাক তো কিছু নাই, প্র্যাকটিক্যালি ফারাক তো কিছু নাই। যারা বামফ্রন্ট খারাপ, তৃণমূল ভালো বলে যে নেতাগুলো উঠে এসেছিল তাদের মধ্যে মমতা ব্যানার্জি বাদ দিয়ে, কারণ ও মুখ্যমন্ত্রী বলে যায়নি, মুখ্যমন্ত্রী না থাকলে উনিও হয়তো চলে যেতেন, কারণ তার 1 নম্বর লোক ডান হাত মুকুল রায় চলে গেছেন। পরবর্তীতে বিরোধী দলনেতা হয়েছেন শুভেন্দু, সেও একেবারে ওর অন্যতম মানে কোর টিমে অন্যতম খাস লোক আর কি, কোর টিমে ছিল, ওই নন্দীগ্রামী বলুন বা জঙ্গলমহলের এ বলুন, সেই সমস্ত কিছু, সে চলে গেছে। তাহলে ভালো তৃণমূল ভালো ছিল বলেই পরিবর্তন, তো বামফ্রন্ট খারাপ ছিল বলেই একদম মানুষকে এটা বোঝানো হয়েছিল, দেখানো হয়েছিল। তো একবার তো পরিবর্তন করে দেখুন। অবশ্যই। আর এই তৃণমূলের ধর্ণা মঞ্চে তো রাজনাথ সিংও সভাপতি, সর্বভারতীয় সভাপতি হিসেবে সৌজন্য দেখিয়ে গেছেন, এসেছেন, বক্তৃতা করেছেন, সমর্থন করেছেন। RSS তো করেই, ঠিক আছে না? তাহলে যদিও এগুলো রাজ্য পলিটিক্সের ব্যাপার, অত আমার ইয়ে নাই। ঠিক, আপনি প্রাইমারি স্কুলের শিক্ষক, একদম শিক্ষক হিসেবে ছোট ছোট বাচ্চাদের সামলাচ্ছেন, আর তার বাইরে বেরিয়ে পক্ষ কেস, যে আপনাদের দলের যারা বড় নেতা রয়েছেন, কোন বিষয়টা সামলানো আপনার কাছে সহজ? না, ওই রকম কিছু নয় সামলানো, বাচ্চাদের সামলানোর মানে কোনো কঠিন কাজও নয়। আর আমি হচ্ছি স্কুলের TIC বলে আমাদের আর কি, এটা মানে একটা স্কুলের দায়িত্বে রয়েছে। TIC মানে দায়িত্বে রয়েছি, কোনো বাড়তি পয়সা নেই, কোনো কিছু নাই, কাজ সবটাই করতে হবে, এবং অনেক বেশি কাজ, অনেক বেশি কাগজ, অনেক বেশি দায়িত্ব আর কি, এবং অনেক কাগজ, হ্যাঁ, এবং চাল ডালের হিসেব রাখা সবই। হেড টিচার ডেজিগনেশন নাই। আর হচ্ছে যে যদিও আমি হেড টিচার নিইনি, এটা আমার দাবি করাটা ভুল হবে, যে আমি চাইছিও না। আমি যেহেতু রাজনীতির সঙ্গে যুক্ত, আমি এই দায়িত্ব ছাড়তে চাইছি, সেই কারণের জন্য কিছুদিন আগে, গত বছরেই বোধহয় হেড টিচার নিয়োগ হলো। আমি নিজে আবেদন করিনি, আমি করব না হেড টিচার, ঠিক তারই আবেদন করে দিয়েছিলাম, মানে NOC দিয়েছিলাম। তো ছেলেদেরকে সামলানো, আমরা 3 জন আছি, তো আমার 2 জন সহকর্মী অত্যন্ত ভালো। আমি বেশিরভাগ সময়ই কাগজপত্র হ্যান ত্যান অফিস টফিস নিয়ে ব্যস্ত থাকি, ওরাই ছেলেদেরকে বেশিরভাগ সামলাই। আর আমি একদম বাচ্চাগুলোকে নিয়ে মাঝে মধ্যে, মানে প্রতিদিনই একটা সময় বার করে তাদেরকে নিয়ে বসি, বিনোদন করি, এ করি, পড়াশুনোও করি, এইরকমই চলে আর কি।
আর রাজনীতির যে অভিজ্ঞ মানুষ তাদেরকে তো সামলাতে হয়, আপনার ওয়াইজ এন যুগের লোকজন। না, সামলানোর ব্যাপার নাই, বা অভিজ্ঞতাটা তো শেয়ার করেন, সেগুলো ঠিকঠাক শেয়ার করতে হয়। তা নয়, আমাদের পার্টি তৃণমূল বিজেপির মতো নয়, ঠিক ওই রকম নয় আর কি, সামলানোর কোনো ব্যাপার নাই। ঠিক আছে, ধরো মানে একটা উদাহরণ দিচ্ছি, ছোট্ট উদাহরণ, যে ভূমিপুত্র কনসেপ্ট নিয়ে আসা হলো বিকাশ রায় চৌধুরীকে বাদ দিয়ে উজ্জ্বল চ্যাটার্জিকে করার জন্য। ঠিক। সেটা তাদের আভ্যন্তরীণ বিষয়, তারা করলো, ঠিক আছে, কোনো পলিটিক্যাল এজেন্ডা, সেটা ওদের নিজস্ব আর কি, পার্টির ভিতরের ব্যাপার, পার্টির ভিতরের ব্যাপার। এবার হচ্ছে যে গতবারে প্রার্থীপদ না পেয়ে চুপচাপ বসে থেকে সাহায্য করলো। এবারে বিকাশ দা হয়তো দু একটা জায়গায় যাচ্ছেন, হ্যান ত্যান হাবিজাবি সেসব যা আছে ঠিক আছে, কিন্তু আমাদের পার্টিতে আর কি ঘোষণার আগের মুহূর্ত পর্যন্ত জানতাম না যে আমার নাম ঘোষণা হবে। মানে তার আধ ঘন্টা আগে হয়তো আমাকে বলেছে যে কোথায় আছো, আমি বলেছি স্কুলে আছি, বলেছে তুমি 3টের মধ্যে পার্টি অফিসে ঢুকো। আমি বললাম অনুমতি নেওয়া হয় না, আলোচনা হয়, অনুমতি নয়, আলোচনা হয়, কিন্তু আলোচনা একজনের সঙ্গে হয় না, তো আলোচনা 5জন 6জন যারা সম্ভাব্য আছে তাদের সঙ্গে আলোচনা হয়, তারপরে তাদের কাছ থেকেও মতামত নেওয়া হয়, কে হলে ভালো হয়, হ্যান ত্যান হাবিজাবি, তোমার মতে কি বলে, ওই সমস্ত কিছু করেই আমাদের পার্টি সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্তটা আমাদের উচ্চতর কমিটিই নেয় সবসময়, আমরা সিদ্ধান্ত নিই না। এবার দেখো যে আমার তো বিধানসভা এলাকায় আমাদেরও তো 6-7 জন 8 জন ছেলে ছিল যাদের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, অভিজ্ঞ মানুষও আছে, সবই আছে, কিন্তু ঘোষণা হওয়ার মুহূর্তেই তারা সবাই ঝাঁপিয়ে পড়েছে একসঙ্গে। ঘোষণা হয়ে যাওয়ার পরে আর ওর মন খারাপ করে বসে আছে, কোনো পার্টি অফিসে চেয়ার ভাঙাভাঙিও নাই, কারোর মন খারাপও নাই, ফোনও করছে না, কারোর কিছুই নাই, এসবগুলো নেই একদম। যে যেখানে ছিল, ঘোষণা হয়েছে হবে সেটা জেনে সবাই উপস্থিত ছিল, প্রায় বাকিরা যারা এখানে ওখানে কাজে ছিল সবাই একসঙ্গে নেমেছে এবং ঝাঁপিয়ে পড়ে নেমেছে। যুগের সঙ্গে চলতে না পারাই আপনারা আজকে শূন্য, এটা আমরা দেখতে পাচ্ছি। তো নতুন মুখ যারা, মানে যারা একদম নতুন প্রজন্মের, সেই সমস্ত মুখের ওপরে দলের ভরসা তো কম কেন? আমাদের মনে হয়েছে খালি চোখে। আপনারা কি এটাকে একইভাবে মানছেন? একদমই না, ভরসা কম কেন হবে, ভরসা কম কেন হবে? কারণ নতুন প্রজন্মকে সেইভাবে আসছে না, এবং কয়েকটি মুখ ছাড়া। ছাত্র যুব লিডার যারা রয়েছে আমাদের, তাদের বয়স কত? ছাত্র লিডার যারা আছে তারা 30-এর ধারে কাছে, বা 24-23 আর না, যুব হলে পারে 40-এর নিচে। আমাদের সিস্টেম হচ্ছে যে 38 বছর হয়ে গেলে পরবর্তী যেই কমিটি তৈরি হোক না কেন সম্মেলনের মধ্য দিয়ে, তাকে আর কমিটিতে নেওয়া হবে না। তার কারণ ওই কমিটি 3 বছর রান করলে তার বয়স হচ্ছে 40 পেরিয়ে যাবে, তখনও সে যুবনেতা থেকে যাবে, বা মাঝপথে তাকে ছাড়তে হবে। মানে 50 বছর 60 বছরে আপনাদের যুবনেতা হয় না, যেটা অনেক জায়গায় দেখা যায়। কোনো গল্প নাই, 40 পেরোবে না কোনো মতে, সেই পরিকল্পনা করেই করা হয়। ঠিক আছে, তার মধ্যে থেকেই রাজ্যেরও একটা বড় টিম হয়, বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিত্ব থাকে, গোটা দেশে একটা টিম হয়, সেখানেও রাজ্য থেকে 5জন 6জন 7জন করে প্রতিনিধিত্ব থাকে। আর এটা আজকের ধারা নয় তো, এটা প্রথম থেকেই হয়ে আসছে, সেই ধারায় এখনো প্রথম থেকেই হয়ে আসছে। আপনি 16 সালে এসে বা 19 সালে এসে বলছেন রামচন্দ্র ডোমের বয়স বেশি, কম বয়সী কাউকে দিতে হবে। ঠিক আছে, তখন রামদার বয়স হচ্ছে, আমি ধরে নিচ্ছি যে 50 বা 55 বছর, তখন অলরেডি 6টা টার্মের উনি হচ্ছেন এমপি। তাহলে 6টা টার্ম মানে 30 বছর পিছিয়ে যান। রামদার বয়স কত ছিল? 30 থেকে শুরু করেছিল, 25 থেকে 30 ছিল। তাহলে নতুনদের জায়গা বরাবরেরই ধারা আছে, বরাবরেরই আছে। আজকে তাদের বয়স হয়েছে, কিন্তু তারা তো প্রতিষ্ঠিত লিডার, তাদের অভিজ্ঞতা আছে, তো তাহলে সুযোগ যদি থাকে তাহলে তাদের মতোও থাকবে, আবার নতুনরাও থাকবে। এই যে মীনাক্ষী, দীপশিতা, এরা যারা এবারে ভোটে দাঁড়িয়েছে, ওরা স্টার, পশ্চিমবঙ্গের স্টারদেরকে তাদের নিজের জায়গায় না দিয়ে জায়গা চেঞ্জ, এটা কি ভোটে ক্ষতি করবে না? এই যে আবার বললাম, ওই যে ভূমিপুত্র কনসেপ্ট, রাজনীতিটা টোটাল, নট এ পার্ট, টোটাল রাজনীতির কথা ভাবতে হবে। হ্যাঁ, অবশ্যই। মীনাক্ষী মুখার্জি কি তার গাঁয়ের যুবকদের কাজের জন্য লড়বে? দীপশিতা ধর কি যে মহাবিদ্যালয়ে পড়ে বা যে কলেজে পড়ে, সেই কলেজেরই ছেলে মেয়েদের পড়াশুনো নিয়ে লড়বে? ওদের মতো ট্যালেন্ট তো গোটা দেশে ছড়িয়ে থাকার কথা, গোটা ভারতবর্ষে যে কোনো জায়গায় তারা প্রতিদ্বন্দ্বিতা করবে, রাজনীতি করবে, সেই মানসিকতা রাখে, অবশ্যই রাখে। সারা মানে সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রি ঘুমোতে যাওয়া পর্যন্ত সব সময় মানুষের পাশে, সব সময় লড়াই আন্দোলনে একদম সামনের সারিতে।
সুতরাং এরা তো ভারতবর্ষের যে কোনো জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করার মতো, কারণ দেশ তো এই ধরনের যুবক যুবতীরাই চালাবে। এবারে কি বদলাবে? আপনারা কি খাতা খুলতে পারবেন মনে হচ্ছে? 100%। এবারের বিধানসভা, গোটা পশ্চিমবঙ্গের খবর মিডিয়াতেও যা চলছে সেসব দেখতে পাচ্ছেন। আর হচ্ছে যে যা ইকুয়েশন তৈরি হয়েছে আর কি, হ্যাঁ, ওই একা তৃণমূল একা বিজেপি তো আর পারবেই না পশ্চিমবঙ্গে কোনোদিন, এটা নিয়ে কোনো সন্দেহই নাই আর কি। এটা যারা ভাবছে তারা মানে শুধুমাত্র ওই হাওয়ার জন্য ভাবছে। সংখ্যা বা অঙ্ক, 21-এ এরকম হাওয়া তৈরি হয়েছিল, সবটাই তো একটা হচ্ছে ক্যালকুলেশন আছে, অঙ্ক বাদ দিয়ে তো কিছু নয়। তাহলে অঙ্কতেই তো পরিষ্কার যে নো ওয়ে নো চান্স। শুধু এই জিনিসটা চলবে মমতা ব্যানার্জিকে রক্ষা করার জন্য, আর কিচ্ছু না। একেবারে সিম্পল এজেন্ডা, আরএসএস এর ঠিক করে দেওয়া এজেন্ডা। নিচের তলার বিজেপি কর্মীরা তো হাওয়ায় ভাসছে, জানেও না। এবং অত্যন্ত ভালো ভালো ছেলে আছে, অত্যন্ত ভালো ভালো ছেলে। মানে রাস্তাতে দেখা হলে এ হলে দাদা বলে জড়িয়ে ধরা, প্রচার চলাকালীন জড়িয়ে ধরা, মানে এটা তাদেরকে মানে কি বলে আমি যে ধন্যবাদ জানাবো যে আবেগের জায়গাটা অসাধারণ। একে তো বিজেপির রাজনীতি করছে, তাহলে পলিটিক্যালি সব থেকে বড় বিরোধী শূন্য হলেও হচ্ছে সিপিএম আইডিওলজিক্যালি, ঠিক আছে, আবার হচ্ছে মুসলমান একজন, তা সত্ত্বেও এত ভালোবাসা। তো যদি কেউ বলে দেয় আমাকে যে হিন্দুরা খারাপ, তো আমি মেনে নেবো, ওই ভাইদের কথা একবারও ভাববো না। তাহলে রাজনীতিটা হিন্দু মুসলমানের নয়, এটাই প্রমাণ যে তারাও আমাকে এত আপন করে নিচ্ছে। তার মানে তাদের মনের মধ্যেও এই জায়গা আছে যে না, মানুষই আগে, তারা এটা ভাবছে। 23 এপ্রিল আমাদের এখানে ভোট, 152টা কেন্দ্রে ভোট হবে, আমাদের সঙ্গে পশ্চিমবাংলা বীরভূমেরও ভোট হয়ে যাবে। তো প্রচার চলছে, আপনার বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন, অনেক অভিনবত্ব নিয়েছেন। প্রচার করতে গেলে একটা খরচ হয় এবং ফান্ডিংয়ের একটা দরকার পড়ে, সেটা কি করে সম্ভব হচ্ছে, কিভাবে হবে? মানে ফান্ডিং বলতে দেখো টোটালি হচ্ছে যে আমি দেখছিলাম আজকে একটা বোধহয় আপনি ক্রাউড ফান্ডিং এর কিছু একটা একটা পোস্টার দেখছিলাম। ছোট ছোট ফান্ডিং এর জন্য আমরা এমনি বাড়ি বাড়ি চাঁদা তুলি, এমনিতেই তো মানে আপনারাও বদনাম করেন, আপনি বলি আর তুমি বলি, যাই হোক, যে আর হচ্ছে যে এমনি কংগ্রেস বিজেপি তৃণমূল সবাই বলে যে এটা তো কোটো বাজানো পার্টি। তো কোটো বাজানোটা কিন্তু আজকের নয়, যখন দায়িত্বে ছিল বামফ্রন্ট তখনও কোটো বাজাতাম, এখনও কোটো বাজাই। কারণ মানুষের ছোট ছোট কালেকশনই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় সম্পদ, ইষ্টবৃত্তির মতো ব্যাপারটা একদম, মানে সব থেকে বেশি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওই কালেকশন নিতে গিয়ে দুটো কথা অন্তত পক্ষে তার সঙ্গে বলা হয়, সংযোগটা বাড়ে। আমার যদি 20,000 টাকা দরকার হয় ধরো পতাকা কেনার জন্য, তো আমি এইরকম প্রচুর দাদারা আছেন আমার, বা ভাইরাও আছে এরকম প্রচুর ব্যবসাদার, তারা প্রতিনিয়ত ফোন করে কথা বলে, তারা সাহায্যও করে বিভিন্ন সময় পার্টির বিভিন্ন কাজে। এই শহরেরও নাম করা আছেন ব্যবসাদার, আমি নাম করলে ওই যে আবার দেখে দেবে আর কি, সেই ভয়েই আর কি নাম করছি না, যে খুব খারাপ সময়ে আমাদেরকে দারুণভাবে সাহায্য করেছেন। মানে হয়তো একটা সম্মেলন করছি, টিফিনের খরচটা উনি দিয়ে দিয়েছেন, এরকমও আছেন, এবং নাম করা, সবাই চেনে, শহরে পরিচিত। আমার থেকে ছোট দাদা করে দেবাশিস গাঙ্গুলিকে তো সবাই চেনেন, দেবাশিস দা আমি যাই তো তারা সাহায্য করে ওই সম্মেলন যখন হয় তখনই। 30 এপ্রিল ভোট, আপনারা যারা ভোটার তাদের উদ্দেশ্যে কি বলবেন? 23 এপ্রিল ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন? ভোটারদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে একমত হয়ে ভোট দেন, চেষ্টা করুন। তাতে সুবিধা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো আমাদের সাধারণের মধ্যে যে হানাহানি তৈরি করে দেয়, যে তুমি তৃণমূল, তুমি বিজেপি, ও সিপিএম, ও কংগ্রেস, এ টানাটানি করছে, হ্যাঁ, এই জিনিস যেন না হয়। এইটা হওয়া মানে আবার পশ্চিমবঙ্গ, এমনিতেই পিছিয়ে গেছি আমরা ওইসব করতে গিয়ে, আবার আরও 5 বছর পিছবো। এবং এই হানাহানি করবেন না, নিজেরা বসে গ্রামে বসে একমত হন। যদি কোনো একটি রাজনৈতিক দলের পক্ষে যান তাই যান, আর যদি মনে করেন যে না, যে যার খুশি রাজনীতি করবে, আমরা টেবিলে সুন্দরভাবে বসে থাকবো, মানুষ আসবে ভোট দেবে, নিশ্চিন্তে ভোট দিয়ে বাড়ি যাবে, একটাও বোমাবাজি হবে না, একটাও খুনোখুনি হবে না, বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে না। আমরা একটা সময় বিহারকে গোটা দেশের মধ্যে সব থেকে খারাপ জায়গায় আছে বলে উদাহরণ করতাম, আর আজকের দিনে গোটা দেশ আমাদের দিকে আঙুল তুলে তাকিয়ে থাকে। যে কোনো নির্বাচনে বোমাবাজি হয়, মানে এটা ইমাজিনই করা যায় না।
এবং এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই জায়গা থেকে অবশ্যই আমাদেরকে বেরিয়ে আসতে হবে, যে যাই রাজনৈতিক দল করি না কেন। কারণ একটা জিনিস বোঝো না, যে কোনো রাজনৈতিক কর্মী যদি ওই রকম হানাহানির পরিবেশে, সে সিপিএম করতে পারে, তৃণমূল করতে পারে, বিজেপি করতে পারে, কংগ্রেস করতে পারে, সে কর্মী হিসেবে সেই ভোটে অংশগ্রহণ করতে যাচ্ছে, আর বোম পড়ছে, এদিকে শুনছে যে ওই কি বলে মারামারি হচ্ছে, হ্যান হচ্ছে, তার পরিবারের লোক, তার মা, তার পরিবারের লোক, তার মা, তার বেদনা কি জাত দেখে হবে? একদমই হবে না। হিন্দু মা, মুসলমান মা, খ্রিস্টান মা বলে তার কষ্ট হচ্ছে, তাহলে তার কষ্ট কি? তার কষ্ট আমার সন্তান এই রকম পরিবেশে বাইরে নির্বাচনে কাজ করতে গিয়েছে, যে কোনো সময় অঘটন ঘটে যাবে। মাদের এত দুশ্চিন্তায় রেখে, পরিবারের লোকদের এত দুশ্চিন্তায় রেখে নির্বাচনে যাওয়া যাবে না। সেটা ঠিক করতে হবে গ্রামের মানুষকে। কারণ যে পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল বিজেপি মিলে, একদম খুব খোলামেলা, একদম সাম্প্রদায়িক ইস্যুতেই ভোট, অন্য কোনো কথা নাই সব জায়গাতে, এই পরিবেশ তারা তৈরি করতে চাইছে গ্রামগঞ্জে, যে হানাহানি মারামারি হোক। এইটা গ্রামের মানুষকে ঠিক করতে হবে, শহরের মানুষকে ঠিক করতে হবে। গত পৌরসভা নির্বাচনে, এটা কি পৌরসভার লোক কি ভুলে যাবে নাকি? গত পৌরসভা নির্বাচনে কি কাণ্ড ঘটানো হয়েছিল? 16টাতে তো ভোটই হয়নি। 16টাতে ভোট হয়নি, যে কটাতে ভোট হয়েছে তার মধ্যে বলে দিচ্ছি 12 নম্বর ওয়ার্ড কংগ্রেস ওইটুকু সময়ের মধ্যেও যা ভোট পেয়েছে, একটা বুথে লিড করেছে, তারপরে কাড়াকাড়ি হয়েছে। হলো কংগ্রেস মানে আমাদের জোটে ছিল আর কি, আমাদেরও সমর্থন ছিল। তোমার 2 নম্বর ওয়ার্ড সিপিআইএম প্রার্থী সন্তু মাল, তাকে তো পুলিশ তাড়িয়ে ভাগিয়েও তাকে তাড়াতে পারলো না, নমিনেশন উইথড্র করতে পারলো না। তোমার সেও দেখা যাচ্ছে যে বেলা 12টা পর্যন্ত মানুষকে ভোট দিতে দিয়েছে, 12টা পর্যন্ত মানে আন্দাজ করা যায় তো 12টা পর্যন্ত ভোট দিতে পেরেছে, তারপরে তো আর দিতে পারেনি। তাহলে 12টার পর থেকে যা ভোট পেয়েছে তাতেও প্রায় 550 না কত ভোট পেয়ে গেছে অলরেডি। আর একটু সময় হলেই তো, আর একটু সময় হলে পরেই হয়ে যেত। ওই একই জিনিস রামপুরহাটের আমাদের প্রার্থী মানে সঞ্জীব মল্লিক, দুর্দান্ত প্রার্থী, ওকে কি করলো? ওকে তো মেরে ধরে জেলে ভরে ভোটের দিনে প্রার্থীকে, তারপরেও হারাতে পারলো না। তাহলে মানুষ ওই সময়েও আমাদের সঙ্গে ছিল, শুরু করেছিল, এখনো মানুষ আছে আমাদের সঙ্গে, থাকবে এবং থাকবে। আমাদের সঙ্গে ছিলেন সিউড়ি বিধানসভার এবারে বামফ্রন্ট মনোনীত এবং আইএসএফ সমর্থিত প্রার্থী মতিউর রহমান। মতিউর রহমানকে সবাই মতি বলেই চেনে, এবং মতির আলাদা পরিচয় হচ্ছে উনি যেমন প্রাথমিকের শিক্ষক, এবং এলাকায় তার বিশেষ পরিচয় রয়েছে বরাবরই, এবং ভালো মানুষ হিসেবে পরিচিত, কাজের মানুষ। এরকম একটা মানুষকে যদি আপনারা জেতাতে পারেন, সেটা আপনাদের উপর নির্ভর করবেন, কারণ আপনাদের ভোটের ওপরেই ওদের আগামীর বিধানসভায় যাওয়া এবং না যাওয়া নির্ভর করছে। ফলে শুভেচ্ছা রইল মতির জন্য, যে বিধানসভা নির্বাচনে আপনি অবশ্যই সফল হবেন এবং আগামী দিনে বিধানসভায় দেখতে পাবো। S2S মিডিয়ার পক্ষ থেকে আপনাদের, আমি একটু বলবো। হ্যাঁ নিশ্চয়ই। বেশ, আর একটা কথা বলে রাখি, সঞ্জয় আমার একেবারে ছোটবেলাকার বন্ধু, এবং কত ভালো বন্ধু সেটা আরেকটা ইন্টারভিউ লাগবে যদি বোঝাতে চাই আর কি। তো যাই হোক, আমাদের এখানে আলোচনা গিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং দেখতে থাকুন S2S মিডিয়া। আমাদের খবর কেমন লাগছে অবশ্যই আমাদের লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং প্রত্যেক মুহূর্তে সাপোর্ট করবেন। যেভাবে আপনারা সাপোর্ট করছেন, এটাই আমাদের আগামী দিনের এগিয়ে চলার মূল মন্ত্র। সবাই ভালো থাকবেন, নমস্কার। 2026 বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক মাটি। বিভিন্ন বিধানসভার সাধারণ মানুষের মন কি বলছে, তাদের মধ্যে একগুচ্ছ প্রশ্ন রয়েছে। বর্তমান বিধায়কের কাজে কি তারা খুশি, নাকি চাইছেন পরিবর্তন? সব মিলিয়ে সরাসরি আপনারা চোখ রাখুন S2S মিডিয়ার পর্দায়।